গাজা নিয়ে ইসরায়েলের সাথে আরব আমিরাতের গুপ্ত পরিকল্পনা কি হতে যাচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। গাজাতে ইসরায়েলি বাহিনী ধ্বংস করার আর কোনো কিছুই বাকি রাখেনি। বলা যায় যে পৃথিবীর বৃহৎ কবরস্থানে পরিণত হয়েছে এই গাজা। এবার এই গাজা অঞ্চলকে নিয়ে সরকার গঠন ও এটির সার্বিক পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে গোপনে গোপনে। এর সাথে আরব আমিরাতের সম্পৃক্ততা রয়েছে। ইসরায়েল তাদের ভূমিক্ষেকো স্বপ্ন বাস্তবায়নে আরও কত কী করতে চায়, কত দূর পর্যন্ত সীমানা প্রসারিত করতে চায়, মধ্যপ্রাচ্যের সে অঞ্চলসমূহ নিয়েও আরও গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ নানা সোর্স থেকে জানা গেছে। গাজায় যুদ্ধোত্তর সরকার গঠন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গোপনে আলোচনা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইউএই। যুদ্ধ পরবর্তী অস্থায়ী শাসন ব্যবস্থা এবং শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক ও পশ্চিমা কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে কথা জানিয়েছেন। খবরে বলা হয়, গাজায় যুদ্ধের পর ইসরায়েল সেনা প্রত্যাহার করে নিলে ইউএই এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো সেখানকার পুনর্গঠন, নিরাপত্তা এবং শাসন পরিচালনা সাময়িকভাবে দেখভাল করতে পারে কিনা, বিশেষ করে ফিলিস্তিন প্রশাসন দায়িত্বভার নিতে সক্ষম না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ইউএই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা অংশীদার। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও আছে দেশটির। সে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের ওপর সংযুক্ত আরব আমিরাতের প্রভাব রয়েছে বলে জানিয়েছেন কূটনীতিক ও কর্মকর্তারা। তবে তারা জানান, আমিরাতের আলোচনা থেকে যেসব পরিকল্পনা বেরিয়ে এসেছে সেগুলোর কোনো বিশদ রূপরেখা এখনও নেই। আনুষ্ঠানিকভাবে কিংবা লিখিত আকারে সেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়নি এবং কোনো সরকারও তা অনুমোদন করেনি। পর্দার অন্তরালের এ আলোচনায় আবুধাবি যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধীনে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম শাসনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষকে পুনর্গঠন করার বিষয়টি অন্তর্ভুক্ত রাখার প্রস্তাব করেছে, যার বিরোধিতা প্রকাশ্যেই করেছে ইসরায়েল। এই আলোচনা নিয়ে প্রশ্নের জবাবে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষ অর্থাৎ পিএ এর উল্লেখযোগ্য পুনর্গঠন, ক্ষমতায়ন সহ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বিশ্বাসযোগ্য একটি রূপরেখা পত্তনের বিষয়টি পরিকল্পনায় না থাকলে সে আলোচনায় ইউএই অংশ নেবে না। এই বিষয়গুলো বর্তমানে যেগুলোর অভাব রয়েছে এগুলোই হচ্ছে গাজায় যুদ্ধ পরবর্তী যে কোনো পরিকল্পনা সফল হওয়ার জন্য জরুরি, বলেন ওই কর্মকর্তা। 1993 থেকে 1995 সালে অসলো চুক্তির আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ গঠিত হয়েছিল। এর মধ্য দিয়ে তারা পশ্চিম তীর এবং গাজায় সীমিত শাসন ক্ষমতা পায়। তবে 2007 সালে হামাসের সঙ্গে লড়াইয়ের জেরে ফিলিস্তিন কর্তৃপক্ষ গাজা থেকে সরে যেতে বাধ্য হয়। এখন কেবল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিন কর্তৃপক্ষের শাসন বহাল আছে। বিশ্লেষকরা বলছেন, গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃত। তার প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা গাজা থেকে হামাসকে নির্মূলের পর সেখানে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। এই পরিস্থিতিতে গাজা শাসনভার অন্য কারো হাতে তুলে দিতে একটি জাতীয় কমিটি গঠন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এই কমিটি উপত্যকার শাসনভার গ্রহণ করবে। এই কমিটিতে ফিলিস্তিনের সব পক্ষের প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও বাস্তবে এর সদস্যরা হবেন ফাত্তাহের সাবেক নির্বাসিত নেতা মোহাম্মদ দাহলানের বিশ্বস্ত ব্যক্তিরা। মোহাম্মদ দাহলান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত জীবন যাপন করছেন। 2007 সালে গাজার নিয়ন্ত্রণ হারানোর পর তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করছিলেন। তবে দুর্নীতি ও অভ্যুত্থানের অভিযোগে 2011 সালে তাকে ফিলিস্তিন ছাড়তে বাধ্য করা হয়। আব্বাসের ঘনিষ্ঠ নেতাদের চাপে তিনি নির্বাসিত হলেও দাহলান সব অভিযোগ অস্বীকার করেছেন। জাতীয় কমিটি গঠনের লক্ষ্যে দাহলান ও আমিরাতের কর্মকর্তারা সম্ভাব্য প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। এই প্রতিনিধিদের অধিকাংশেরই মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দাহলান আবুধাবি থেকে কায়রো যাতায়াত করছেন এবং জাতীয় কমিটির প্রথম কাজ হবে গাজায় আরব ও আন্তর্জাতিক সেনাদের প্রবেশ নিশ্চিত করা। আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো আব্বাসকে এই পরিকল্পনা মেনে নিতে চাপ দিচ্ছে।
যার মধ্যে মিশর ও জর্ডানের নাম উল্লেখযোগ্য। তবে কাতার এই পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে রেখেছে এবং গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে স্বাধীনতাকামী যোদ্ধাদের শীর্ষ নেতৃত্বকে চাপ দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গাজা, যেখানে বিভিন্ন দেশের স্বার্থ জড়িত, সেখানকার শাসনভার নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এমন একদিন আসবে যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি, ভূমধ্য সাগর থেকে ফোরাত নদী অর্থাৎ ইরাক পর্যন্ত বিস্তৃত হবে। 2024 জানুয়ারিতে ইসরায়েলি লেখক আভি লিপকিনের একটি সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়। সেখানে তিনি বৃহত্তর ইসরায়েলের ধারণা সম্পর্কে এই কথা বলেছিলেন। তিনি বলেন, ফোরাত নদীর ওপারে যে কুর্দিরা আছেন তারা আমাদের বন্ধু, আমাদের পিছনে ভূমধ্য সাগর এবং সামনে কুর্দিস্তান। লেবাননের ইসরায়েলের সুরক্ষা প্রয়োজন এবং আমি নিশ্চিত যে আমরা মক্কা, মদিনা এবং সিনাইও দখল করব এবং এই স্থানগুলোকে শুদ্ধ করব। গাজায় হামলার পর লেবাননে ইসরায়েলের চলমান অভিযানের পর থেকে বৃহত্তর ইসরায়েলের ধারণাটি আবারও সামনে এসেছে। এর একটি কারণ হলো গাজায় স্থল অভিযানের সময় কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছিল যে কিছু ইসরায়েলি সৈন্য তাদের ইউনিফর্মে বৃহত্তর ইসরায়েল মানচিত্রযুক্ত ব্যাজ পরেছিল। অন্যদিকে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীরাও অতীতে এই ধারণাটির কথা উল্লেখ করেছিলেন। আরব দেশগুলোর সোশ্যাল মিডিয়া ইউজাররা এই বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন, কারণ দ্য প্রমিসড ল্যান্ড, প্রতিশ্রুত ভূখণ্ড, এর মানচিত্রে জর্ডান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক এবং মিশরের অংশ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেশী দেশগুলোতে ইসরায়েলি তৎপরতা দিন দিন বাড়ছে। গত কয়েক মাস ধরে ইরান, সিরিয়া এবং লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। যুদ্ধবিরতি ডাকার ক্ষেত্রে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ ও সংস্থা ব্যর্থ হওয়ায় ইসরায়েলের কর্মকাণ্ড দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। ইসরায়েলের অনেক ইহুদি, বিশেষ করে উগ্র ইহুদিবাদীরা এই অঞ্চলটিকে হেরিটেজ ইসরায়েল বা ইসরায়েলের পবিত্র ভূমি বলে মনে করে, যা কিনা ইসরায়েলের বর্তমান সীমানা থেকে অনেক বড় একটি ভৌগোলিক এলাকা। বৃহত্তর ইসরায়েলের ধারণাটি নতুন নয়, তবে এই ধারণাটি কোথা থেকে এসেছে এবং দ্য প্রমিসড ল্যান্ড এর মধ্যে কোন এলাকাগুলি অন্তর্ভুক্ত রয়েছে তা জানতে আমাদের কয়েকশো বছর পিছনে যেতে হবে। ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জলের মতে প্রমিসড ল্যান্ড বা বৃহত্তর ইসরায়েলের মানচিত্রে মিশরের নীল নদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত বিভিন্ন অঞ্চল অন্তর্ভুক্ত, অর্থাৎ ফিলিস্তিন, লেবানন, জর্ডান, ইরাক, ইরান, সিরিয়া, মিশর, তুরস্ক এবং সৌদি আরবও বৃহত্তর ইসরায়েলের অংশ হবে। 1947 সালে ফিলিস্তিনে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার পর তৎকালীন লিগ অব নেশনস, বর্তমান জাতিসংঘ, ফিলিস্তিনকে ভাগ করার প্রস্তাব আনে। ওই প্রস্তাবে একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং একটি আরব রাষ্ট্র ফিলিস্তিন এবং মাঝে জেরুজালেমকে একটি আন্তর্জাতিক নিয়ন্ত্রিত অঞ্চল করার সুপারিশ করা হয়। এ নিয়ে ইসরায়েলি রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন বলেন, ফিলিস্তিনের এই বিভাজন ছিল অবৈধ। তার মতে জেরুজালেম সবসময় আমাদের অর্থাৎ ইহুদিদের রাজধানী ছিল এবং থাকবে, সেই সাথে ইসরায়েলের সীমানা চিরতরে পুনরুদ্ধার করা হবে। এ প্রসঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণকারী ওয়াশিংটন ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক তাকি নুসিরাত বলেন, বৃহত্তর ইসরায়েলের ধারণাটি ইসরায়েলি সমাজে গেঁথে আছে এবং ইসরায়েলি সমাজে সরকার থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত সবাই এই ধারণাকে সমর্থন করে। বিবিসির সাথে কথা বলার সময় তাকি নুসিরাত বলেছেন যে ইসরায়েলিরা বিশ্বাস করে যে ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে এই ভূখণ্ডের ওপর তাদের অধিকার রয়েছে। এই ভূখণ্ড কেবল নদী থেকে সমুদ্রের দূরত্বে নয়, বরং নদী থেকে নদী পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ ফোরাত নদী থেকে নীল নদ পর্যন্ত, এবং এর মধ্যবর্তী পুরো এলাকা ইসরায়েলি ভূখণ্ডের আওতাভুক্ত হবে। বৃহত্তর ইসরায়েলের ধারণার সূচনা এখান থেকেই হতে পারে বলে তিনি মনে করেন। তবে আজকের ইসরায়েলের বাস্তবতা হলো তারা নিজেদের সীমানার বাইরের অঞ্চলগুলোকেও তাদের ভূখণ্ডের অংশ করেছে। তারা বহু আগেই পশ্চিম তীর, গাজা এবং গোলান হাইটস দখল করেছে। অবশ্য যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ ও কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের সহযোগী ফেলো ওমার করিম বৃহত্তর ইসরায়েলের ধারণাকে শুধুমাত্র একটি মিথ বা কল্পকাহিনী বলে মনে করেন। বিবিসির সাথে কথা বলার সময় ওমার করিম বলেন, ইহুদি ধর্ম অনুযায়ী বৃহত্তর ইসরায়েল বলতে মধ্যপ্রাচ্যের সেই সব প্রাচীন এলাকাকে বোঝানো হয় যেগুলো একসময় অটোমান সাম্রাজ্যের অংশ ছিল এবং যেখানে ইহুদিরা বসবাস করত। তিনি ব্যাখ্যা করেন, যখন ইসরায়েলের সন্তানরা মিশর থেকে বেরিয়ে আসে তখন তাদের কেন্দ্র ছিল ফিলিস্তিন, যেখানে তারা বসতি স্থাপন করেছিল। তখন সেখানে ইহুদিরাও বসবাস করত। ওমর বিশ্বাস করেন যে বৃহত্তর ইসরায়েল কেবলই একটি কল্পনা, যা বাস্তবসম্মত নয়, কিন্তু এটি ইহুদিদের তুলনায় ইহুদিবাদী রাজনীতিতে বেশি বলাবলি করা হয়। তারা গাজাকে নিজেদের অংশ হিসেবে বিবেচনা করে।
তবে এটি শুধুমাত্র একটি কল্পনা বলে তিনি মনে করেন। বৃহত্তর ইসরায়েল আরবের বিভিন্ন অংশ মিলে গঠিত। এর মধ্যে আরব উপদ্বীপের কিছু অংশ অর্থাৎ আজকের সৌদি আরব, ইরাক, জর্ডান এবং মিশরের কিছু অঞ্চল রয়েছে। দ্য প্রমিসড ল্যান্ড সম্পর্কে ওমর করিম ব্যাখ্যা করেছেন যে হজরত ইউসুফের সময় ইহুদিরা যখন মিশরে বসতি স্থাপন করেছিল তখন তাদের শাসন ফিলিস্তিন থেকে বালাদি শাম, যা আজকের সিরিয়া, এবং ফোরাতের কিছু অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল এবং সেখানে কোনো আরব ছিল না। এই কারণে তাদের প্রভাব অনেক অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল। বৃহত্তর ইসরায়েলের ধারণা মূলত এখান থেকেই এসেছে যে যেসব অঞ্চলে ইসরায়েলের সন্তানরা বড় হয়েছে সেসব অঞ্চল আমাদের দেশের অংশ হওয়া উচিত। তবে ওমর করিমের মতে এই ধারণাকে বাস্তব রূপ দেওয়া সম্ভব নয় এবং বৃহত্তর ইসরায়েল বলতে এখন কেবলমাত্র দখলকৃত অঞ্চলগুলো বোঝায়, যার মধ্যে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলসহ অধিকৃত পশ্চিম তীর এবং গাজা অন্তর্ভুক্ত। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।